আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 17 নভেম্বর, আগামীকাল 18 নভেম্বর। তো 18 নভেম্বরের কথা উল্লেখ করলাম কেন, এই দিনটা নিয়ে কেন আলোচনা হতে পারে সেই বিষয়টি আপনাদের আজকে আমি বলবো। 18 নভেম্বর হচ্ছে সেই দিন, যে দিনটার মধ্যে শেখ হাসিনা সহ 45 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, সেই জারি করে সরকারের কাছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলির কাছে বলা হয়েছিল যে এই দিনে 18 তারিখের মধ্যে, 18 নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে, মানে ট্রাইব্যুনালের সামনে হাজির করতে হবে। কারণ তাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগগুলো বিচার হয়তো শুরু হবে। এই জন্য তাদেরকে এই আদালতের সামনে হাজির করতে বলা হয়েছিল, যেন তারা নিজেরা বুঝতে পারে তাদের বিরুদ্ধে কী অভিযোগ এবং কোন অভিযোগের কি জবাব তারা দেবে। এগুলোর জন্য আদালত তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আদালত তো তাদের হাজির করতে বলেছে, কিন্তু যাদেরকে বলেছে তারা কি ব্যবস্থা নিয়েছে? তারা কি শেখ হাসিনাকে হাজির করতে পারবে 18 তারিখের মধ্যে? মানে আজকে দিনটা শেষ হওয়ার পরে পারবে যে না, এটা তো আপনিও বুঝেন, আমিও বুঝি। কেন পারবে না? তারও চেয়ে বড় প্রশ্ন, তারা কি শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে 18 নভেম্বরের মধ্যে হাজির করার জন্য প্রাণান্তকর কোনো চেষ্টা করেছে? সে ধরনের কোনো চেষ্টা কি আপনারা দেখেছেন? আসেন ওনাদের চেষ্টাগুলি আমরা একটু বোঝার চেষ্টা করি। তার আগে গতকালে একটা ঘটনা বলি। সেই ঘটনাটা হলো, গতকালে ঢাকার একটা 5 স্টার হোটেলে একটা আলোচনা সভা হচ্ছিল। ভারত এবং বাংলাদেশের অনেক লোকজন সেখানে উপস্থিত ছিলেন। আসলে ভারত বাংলাদেশের যে রিলেশনস, মানে সম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে আলোচনার জন্যই এই অনুষ্ঠানটার আয়োজন করেছিল সিজিএস, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, এরা আয়োজন করেছিল। এটার অনুষ্ঠানটার শিরোনাম ছিল ব্রিজিং ডিভাইডস, নেভিগেটিং দ্য কমপ্লেক্সিটিস অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস। মানে মোদ্দা কথায় বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সেগুলো কীভাবে নিরসন করা যায় এই নিয়ে আলোচনা। ভারতের কিছু এক্সপার্ট ছিল, বাংলাদেশের কিছু এক্সপার্ট ছিল, নানা প্রসঙ্গ নিয়ে বিভিন্নভাবে তারা আলোচনা করেছে। এই আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের একজন বক্তার পক্ষ থেকে একটা প্রশ্ন ওঠানো হয়েছিল যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিনা, অথবা শেখ হাসিনাকে ভারত কিভাবে আশ্রয় দিয়ে রেখেছে। এটি প্রশ্ন, যে কবে ফেরত পাবো আমরা তাকে, ভারত ফেরত দেবে কিনা। এই প্রশ্নের এক কথায় একটা জবাব দিয়েছে ভারতীয় বিশেষজ্ঞরা, এক্সপার্ট যিনি, বলেছে যে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ যে কোনো সময় শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে। কিন্তু বাংলাদেশ কি সেটা চেয়েছে? এখনো চায়নি। এখন যদি আপনি চান, তারপরে না এটা নিয়ে আলোচনা হবে। আপনি একজনের কাছে কিছু একটা জিনিস চাচ্ছেন, সে দেবে কি দেবে না, আলোচনাটা কখন উঠবে? যখন আপনি চাইবেন। তারপরে আপনারা কি চেয়েছেন? আমাদের এই সরকার কি এখনো পর্যন্ত ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে? এই যে ভারতের বিশেষজ্ঞ যে প্রশ্নটা, উত্তরটা দিল, এই উত্তরের কোনো জবাব কি আমাদের কেউ দিতে পেরেছে? পারেনি। এই কারণে আমাদের সরকার তো এখনো পর্যন্ত ভারতের কাছে বলেইনি যে শেখ হাসিনাকে আপনারা ফেরত দেন। দেখুন, বন্দি প্রত্যর্পণ একটা চুক্তি আমাদের সঙ্গে ভারতের হয়েছে 2013 সালে। সেই চুক্তিটা আবার রিভাইজ হয়েছে, নতুন করে আরও কিছু চেঞ্জ করে আরও শক্তিশালী করা হয়েছে 2016 সালে। চুক্তিটা এমন যে আমাদের কোনো অপরাধী যদি ভারতে থাকে, তাকে যদি বিচারের প্রয়োজনে আমাদের দরকার হয়, অথবা তাকে যদি কোনো সাজা দেওয়া হয়, সেই সাজা তার উপরে প্রয়োগ করার জন্য যদি তাকে আমাদের দরকার হয়, তাহলে আমরা ভারতের কাছে চাইতে পারবো যে তাকে আমাদের কাছে ফেরত দাও। একই জিনিস ভারতও পারবে। আমরা কিন্তু এভাবে ভারত থেকে অনেক লোককে দেশে নিয়ে এসেছি, এনে বিচারের আওতায় রেখেছি। আপনাদের মনে আছে নারায়ণগঞ্জের 7 মার্ডার কেস, ওখানে কমিশনার নূর হোসেন ছিল, তাকে কিন্তু আমরা ভারত থেকে এভাবেই নিয়ে এসেছি। আমাদের এখান থেকে উলফার লিডারদেরকে ভারত এভাবে নিয়ে গেছে। কিন্তু কাজে এই চুক্তিটা আমাদের দুই দেশের মধ্যে আছে, চুক্তিটা এখনও বলবৎ আছে। যতদিন এই চুক্তিটা বলবৎ আছে,
আমরা তো ভারতের কাছে চাইতে পারি যে আমাদের একজন অপরাধী অথবা আমাদের একজন মামলার আসামি তোমার দেশে আছে, তাকে আমাদের আদালতের সম্মুখে হাজির করতে হবে, তোমরা তাকে ফেরত দাও। চাওয়ার পর ভারত কি বলে না বলে তার উপর তো আমার প্রতিক্রিয়া। কিন্তু আমার সরকার এখন পর্যন্ত সেরকম কিছু চাচ্ছে না কেন? সরকার একটা কাজ করছে। সরকার মানে কি, এই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর উনি বলেছেন যে আমরা শেখ হাসিনাকে আনার জন্য ইন্টারপোলকে জানিয়েছি এবং ইন্টারপোলকে বলেছি তাদের যে রেড কর্নার নোটিশ আছে সেখানে যেন শেখ হাসিনার জন্য তারা একটা নোটিশ জারি করে, রেড অ্যালার্ট যেটাকে বলি আমরা, রেড অ্যালার্ট জারি করতে বলেছি আমরা। আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি ইন্টারপোলের রেড অ্যালার্ট জিনিসটা কি। এটার মাধ্যমে কি শেখ হাসিনাকে আমরা আনতে পারবো দেশে? রেড অ্যালার্টটা কি শোনার ভাই, একটা আন্তর্জাতিক ইন্টারপোল যেটা আছে, ইন্টারপোলের আন্তর্জাতিক সংস্থা, তাদেরকে আমরা জানাবো যে এই লোকটাকে আছে, আপনাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে এটা বলা হয় রেড কর্নার নোটিশ জারি করা আর কি, সেখানে এই নামটা আপনারা ঢুকান। দেখেন ইন্টারপোলের কাছে সারা দুনিয়া এখন পর্যন্ত কতজন লোকের নামে রেড অ্যালার্ট জারি করার কথা বলা হয়েছে আপনারা ধারণা করতে পারেন? 666 জনের নামে সারা দুনিয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের, তারা এটা প্রকাশ করেছে। তার মধ্যে ভারতেরই আছে 209 জন, আর আমাদের বাংলাদেশের আছে এখন পর্যন্ত 64 জন। এই 64 জনের মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও আছে, তাকে এই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দিয়েছিল 71 মানবতা বিরোধী অপরাধের দায়ে। তাকে আমরা আনতে পেরেছি? এখনও কিন্তু পারিনি। আচ্ছা ঠিক আছে, আসলে রেড অ্যালার্ট জিনিসটা কি সেটা আরেকটু বলি। রেড অ্যালার্টের অর্থ হলো যে অমুক লোক, তাকে আমাদের দরকার, তার বিরুদ্ধে মামলা আছে, ওয়ারেন্ট আছে, অথবা সে আসামি, তার বিরুদ্ধে রায় আছে, সেটা বাস্তবায়নের জন্য আপনারা ওই লোকটাকে আমাদেরকে খুঁজে পাঠান। এই প্রথমত তারা খুঁজবে লোকটা কোথায় আছে, খুঁজে তারা পাঠাবে আমাদেরকে। তো হাসিনাকে খোঁজার কি আছে? আচ্ছা, আমি রেড অ্যালার্টের আরেকটা ঘটনা যেটা বলতে নিয়েছিলাম সেটা একটু বলেই নেই। আপনারা কি জানেন বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার বিরুদ্ধেও কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। কে জারি করেছিল? হাসিনা সরকার জারি করেছিল। এই যে তারেক রহমান 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি, অতএব তার দণ্ড বাস্তবায়নের জন্য তাকে দেশে আনা দরকার, এই মর্মে তারা এই ইন্টারপোলকে বলেছিল রেড অ্যালার্ট জারি করার জন্য। সেটা 2015 সালের কথা। জারি করার পর তারপরে তারেক রহমানের যারা আইনজীবী আছে তারা এটা নিয়ে লড়াই করেছে যে ওনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা যেতে পারে না। এটা নিয়ে শুনানি হয়েছে, ইন্টারপোলের শুনানি হয়েছে, এবং ইন্টারপোলের শুনানি শুরু হওয়ার পর এটা 2016 সালের 14 মার্চ ইন্টারপোল এই রেড অ্যালার্টটা প্রত্যাহার করে নিয়েছে। ওই না, তারেক রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট প্রত্যাহার করে নেওয়া হলো, এটা রেড অ্যালার্ট হিসাবে থাকতে পারে না। তো যে জিনিসটা ইন্টারপোল প্রত্যাহার করে নিয়েছে, এখন শেখ হাসিনাটা কি প্রত্যাহার হতে পারে না? এটা হতে পারে। তারেক রহমানকে তো হাসিনা গভর্নমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে অভিহিত করেছিল, বাংলাদেশের আদালতে বিচার হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে বিচার এখনো হয়নি, বিচার শুরুই হয়নি। তো এটা তো ইন্টারপোলের কাছে আরও কম গুরুত্বপূর্ণ হবে। তাহলে কী হবে? এখন শেখ হাসিনার পক্ষে কেউ না কেউ যে সেটা মামলা করবে, শুনানি হবে, রেড অ্যালার্ট প্রত্যাহার হয়ে যাবে। এই কাজ হতে হতে 3 বছর 2 বছর লেগে যাবে। তাহলে এই সরকার কি আসলেই শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে আন্তরিক? আর রেড অ্যালার্টে কী করবে? তারা খুঁজে দেখবে কোন দেশে আছে। এটা তো খোঁজাখুঁজির কোনো দরকার নাই। ভারত তো একদিনের জন্য অস্বীকার করে নাই যে শেখ হাসিনা তাদের এখানে আছে। শেখ হাসিনা 5ই আগস্ট এই দেশ ছেড়ে চলে গেল। 6ই আগস্ট মানে পরের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উনি ভারতের লোকসভায় এবং রাজ্যসভায় উভয় সভায় বিবৃতি দিয়ে জানালেন যে স্বল্পকালীন একটা নোটিশে শেখ হাসিনা ভারতে এসেছে। তারপর শেখ হাসিনা যে ভারতে আছে এটা তো ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশকেও জানিয়েছে। তাহলে তিনি কোথায় আছেন এটা খোঁজার জন্য ইন্টারপোলের শরণাপন্ন হওয়ার কি যুক্তি আছে ভাই? ভারতকে বললেই হয় আমার একটা লোক তোমার কাছে আছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে আমাদের দরকার, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আমরা তাকে ফেরত চাই। বলে দেখেন আপনি, বিষয়টার প্রতি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরা যাক আপনার একটা জিনিস আপনার বাড়ির পশ্চিমের ঘরে রয়েছে, আপনি জানেন
আপনি তারপরে বিদেশি একজন লোককে এনে অথবা আরও গুরুত্বপূর্ণ একজন লোককে দায়িত্ব দিলেন, দিয়ে বললেন যে ভাই দেখেন তো জিনিসটা কোথায় হারিয়ে গেল। উনি কী করবেন? উনি সবগুলি ঘরে লোক পাঠাবেন, এ তোমরা দেখো, খুঁজে দেখো। তো আপনি উত্তর দক্ষিণ পূর্ব সমস্ত ঘরে খুঁজে এক সময় যে পশ্চিমে ঘরে উনি জানতে পারবেন। জানতে পারলে কেউ না আনতে পারবেন, কারণ ওই ঘরে তো একজন মালিক আছে। সে তো বলবে আমার ঘর থেকে জিনিস আমি নিতে দেবো না। তখন সে কী করবে? সে খুঁজে বের করলো, আনতে কি পারবে? আনতে হলে তো ওই ঘরের মালিককে বলতে হবে আপনার ঘরে আমার জিনিসটা আছে, দিয়ে দেন। তাহলে আপনারা কেন একজন ইন্টারপোলকে নিয়োগ করছেন যেটা আপনি জানেন কোথায় আছে? ওখানে বললেই তো হয়, ভাই হাসিনাকে দিয়ে দেন, এই মহিলা এতগুলি খুনের আসামি, তাকে আমরা বিচার করতে চাই। তো তাকে না বলে এদিক ওদিক ছোটাছুটি কেন করছেন? এই নাটকটা কেন করছে সরকার? আমি বুঝি না, আমার কাছে এটা ক্লিয়ার না। আমার একটা জিনিস মনে হয় এটা এমনও হতে পারে। এমনটা কি হতে পারে? ওনারা বোধহয় আসলে হাসিনাকে আনতেই চান না। ওনারা মানুষকে বোঝাচ্ছেন যে আমরা আনার চেষ্টা করছি, আনতে তো একটু সময় লাগবে। দেখেন না, ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি, যেটার ফল হবে একটা অশ্বডিম্ব, ঘোড়ার ডিম, কোনো ফল আসবে না এখান থেকে। এটা আমার চেয়ে ওনারা আরও ভালো জানেন, সবাই জানে, এটার মধ্যে নতুন কিছু নাই। ইন্টারপোলের ওয়েবসাইটে গেলে আপনিও তার রেড অ্যালার্ট দেখতে পারবেন। তাহলে কেন এই নাটকের কি প্রয়োজন? প্রিয় দর্শক, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, তাকে বিচারের মুখোমুখি করতে চাই। সে যা যা অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে। আমরা শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে নাটক চাই না। সরকারকে অনুরোধ করছি, প্লিজ নাটক করবেন না, এই দেশের মানুষকে মূর্খ মনে করবেন না। তারা বোঝে কোনটা নাটক আর কোনটা প্রকৃতভাবেই একটা আন্তরিক প্রচেষ্টা।